নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটে পা বাড়ালো বাংলাদেশ। এদিকে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে চলেছে নিউজিল্যান্ড। একই পথে হাঁটছে ইংল্যান্ড। সুপার এইটে এক পা দেওয়ার পাশাপাশি সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয় চলে এসেছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়। অপরদিকে রিশাদ হোসাইন, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব চলে এসেছেন সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায়। সব মিলিয়ে 27তম ম্যাচ শেষে টি-20 ক্রিকেট বিশ্বকাপের পয়েন্ট টেবিল, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা, পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে এবং সুপার এইটে যাচ্ছে কোন 8টি দল, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, জার্সি ফর ইউ প্রেজেন্টস টি-20 ওয়ার্ল্ড কাপ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 13 জুন বৃহস্পতিবার, টি-20 ক্রিকেট বিশ্বকাপে দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে 13 রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শেরফান রাদারফোর্ড। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে 25 রানে হারিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তো টি-20 ক্রিকেট বিশ্বকাপে সর্বমোট 55টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 55টি ম্যাচের মাঝে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ দিয়ে টি-20 ক্রিকেট বিশ্বকাপের 27তম ম্যাচ শেষ হয়েছে। তো এই 27তম ম্যাচ শেষে চলুন প্রথমেই দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়, এরপর সর্বোচ্চ রান সংগ্রহের তালিকা, সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা, সেই সাথে দেখে নেবো কোন 8টি দল যাচ্ছে সুপার এইটে। তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ টি-20 বিশ্বকাপের সর্বশেষ আপডেট। যেহেতু আজকে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি তে থাকা দলগুলোর মাঝে, তাই তো গ্রুপ এ ও গ্রুপ বি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের সংক্ষিপ্ত আলোচনা করা হবে ভিডিওতে। তো প্রথমেই দেখে নেই গ্রুপ এ তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান। তো গ্রুপ এ তে যে 5টি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের 5 নম্বরে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড দুটি ম্যাচ খেলেছে, দুটি হেরেছে, কোনো পয়েন্ট পায়নি তারা। 4 নম্বরে রয়েছে কানাডা। কানাডা 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের মাঝে 1 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের নেট রান রেট -0.493। পয়েন্ট টেবিলের 3 নম্বরে পাকিস্তান। পাকিস্তান 3টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং পাকিস্তানের নেট রান রেট +0.191। পয়েন্ট টেবিলে 2 নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের মাঝে 2 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4 এবং যুক্তরাষ্ট্রের বর্তমান নেট রান রেট +0.127। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে ইন্ডিয়া। ইন্ডিয়া 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচে তারা জিতেছে। তো 3টি ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 6 এবং তাদের বর্তমান নেট রান রেট +1.137। তো গ্রুপ এ থেকে সবার আগে কিন্তু সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে ইন্ডিয়া। ইন্ডিয়ার পাশাপাশি এখন গ্রুপ এ থেকে সুপার এইটের যে দলগুলো জায়গা নিশ্চিত করবে তাদের মাঝ থেকে এগিয়ে রয়েছে, সবার থেকে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কিন্তু ম্যাচ রয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে। তো আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে যদি যুক্তরাষ্ট্র জিতে যায় তাহলে যুক্তরাষ্ট্র সুপার এইটে জায়গা পাবে। অপরদিকে এই ম্যাচটা যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয় তারপরেও যুক্তরাষ্ট্র সুপার এইটে জায়গা পাবে। কোনো কারণে যুক্তরাষ্ট্র ম্যাচটি হেরে গেল, সেক্ষেত্রে সুপার এইটে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে পাকিস্তানের। সেক্ষেত্রে অবশ্যই পাকিস্তানকে হারাতে হবে আপনার আয়ারল্যান্ডকে একটা বড় ব্যবধানে। তো যুক্তরাষ্ট্র যখন হেরে যাবে তখন তাদের পয়েন্ট 4-4ই থেকে যাবে এবং পাকিস্তান যদি আয়ারল্যান্ডকে হারায় তাহলে কিন্তু পাকিস্তানের পয়েন্ট হবে 4। সেক্ষেত্রে নিট রান রেটে পাকিস্তান এগিয়ে থাকতে পারলে পাকিস্তান সুপার এইটে যাবে যুক্তরাষ্ট্রের পরিবর্তে। তো এই ছিল গ্রুপ এতে থাকা দলগুলোর কিন্তু সংক্ষিপ্ত একটা হিসাব নিকাশ বা সুপার এইটে যাওয়ার সম্ভাবনা। তো এখান থেকে ইন্ডিয়া সুপার এইটে গিয়েছে, যুক্তরাষ্ট্র যাওয়ার জন্য সবচেয়ে বেশি সুযোগ সম্ভাবনা রয়েছে, প্রায় 90% সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের। মাত্র 10% বা 5% সম্ভাবনা রয়েছে কিন্তু পাকিস্তানের। তো 5% থাক বা 10% থাক, সেদিকে কিন্তু শতভাগে নিয়ে যাওয়া সম্ভব। কেননা আইপিএল আপনারা দেখেছেন যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারা কিন্তু লাস্ট মোমেন্টে 7-7টি ম্যাচ জিতে কিন্তু সুপার প্লে অফে জায়গা পেয়েছিল। যাই হোক, আমরা এ সকল নিয়ে আলোচনা করতেছি না, যার কার সম্ভাবনা কতটুকু এতটুকু বলে দিলাম। তো যুক্তরাষ্ট্র যদি হারে সেক্ষেত্রে পাকিস্তানের সম্ভাবনা হবে, অন্যথায় কোনো সম্ভাবনা নেই পাকিস্তানের। চলুন গ্রুপ বি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান দেখি। তো গ্রুপ বি তে যে 5টি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের 5 নম্বরে রয়েছে ওমান। ওমান 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচই হেরেছে, কোনো পয়েন্ট পায়নি ওমান। তো যেহেতু 3টি ম্যাচই তারা হেরেছে সেহেতু কিন্তু সুপার এইটে যাওয়ার কোনো সুযোগ সম্ভাবনা নেই ওমানের। এদিকে 4 নম্বরে ইংল্যান্ড। ইংল্যান্ড 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচের মধ্যে 1 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়, পয়েন্ট পেয়েছে 1 এবং তাদের নেট রান রেট -1.800। পয়েন্ট টেবিলের 3 নম্বরে রয়েছে নামিবিয়া। নামিবিয়া 3টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2। নামিবিয়ার নেট রান রেট -2.098। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে স্কটল্যান্ড। স্কটল্যান্ড 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের মাঝে 2 ম্যাচ জিতেছে এবং তাদের একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। সব মিলিয়ে স্কটল্যান্ড পয়েন্ট পেয়েছে 5 এবং তাদের নেট রান রেট +2.164। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া কিন্তু 3 ম্যাচ খেলেছে, 3টি জিতেছে, 3 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 6 এবং তাদের নেট রান রেট +3.580। তো সব মিলিয়ে কিন্তু গ্রুপ বি থেকে সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার পর কিন্তু আপনার সুপার এইটে
গ্রুপ বি থেকে যাওয়ার জন্য যে এগিয়ে রয়েছে সে দলটির নাম হলো স্কটল্যান্ড। তো এখানে কিন্তু বড় একটা বিপদে রয়েছে কিন্তু ইংল্যান্ড। ইংল্যান্ড যদি তাদের পরবর্তী দুটি ম্যাচ জিতেও যায় সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে 5। তো ইতিমধ্যে কিন্তু স্কটল্যান্ডের পয়েন্ট 5 হয়ে আছে। তো স্কটল্যান্ড যদি তাদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারে, অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি স্কটল্যান্ড হারে সেক্ষেত্রে কিন্তু স্কটল্যান্ডের পয়েন্ট 5ই থেকে যাবে। আর এই ক্ষেত্রে ইংল্যান্ড ইংল্যান্ড যদি তাদের শেষ দুটি ম্যাচ জিতে যায় তাহলে তাদের পয়েন্ট 5 হবে। সেই হিসাবে নিট রান রেটে যারা এগিয়ে থাকবে তারাই সুপার 8-এ যাবে। তো সব মিলিয়ে কিন্তু স্কটল্যান্ডেরই সুপার 8-এ যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, ইংল্যান্ডের হাতে তুলনামূলক কম সম্ভাবনা রয়েছে, কেননা নিট রান রেটেও তারা পিছিয়ে রয়েছে। চলুন এখন আমরা দেখি গ্রুপ সি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান। তো গ্রুপ সি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান দেখার আগে আপনাদেরকে বলে দেই, আপনারা যদি কাস্টমাইজড ডিজাইনের জার্সি, ট্রাউজার, ক্যাপ, শর্ট প্যান্ট বা ফুটবলের প্যান্ট এগুলো যদি বানাতে চান কাস্টমাইজড ডিজাইনে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন জার্সি ফর ইউতে। জার্সি ফর ইউ আপনার পছন্দের ডিজাইনে কাস্টমাইজড জার্সি, ট্রাউজার, শর্ট প্যান্ট এবং ক্যাপ বানিয়ে দিবে আপনাকে। তো আপনারা যদি আপনার পছন্দের ডিজাইনের এই প্রোডাক্টগুলো নিজের পছন্দের ডিজাইনে বানিয়ে নিতে চান অবশ্যই কিন্তু জার্সি ফর ইউতে যোগাযোগ করবেন। তারা শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক্সে আপনাদেরকে জার্সি, ট্রাউজার, প্যান্ট এগুলো কিন্তু প্রস্তুত করে দেবে। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা জার্সি ফর ইউতে যোগাযোগ করে সম্পূর্ণ বিষয়টা তাদের থেকে জেনে নেবেন। চলুন আমরা এখন দেখে নিই গ্রুপ সি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান। তো আজকে কিন্তু গ্রুপ সি তে থাকা দলগুলোর মাঝে একটি ম্যাচ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের মাঝে। তো এই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 5 নম্বরে গ্রুপ সি তে নিউজিল্যান্ড দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচই তারা হেরেছে। দুই ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি নিউজিল্যান্ড, তাদের নিট রান রেট -2.425। তো ম্যাচ হারার পাশাপাশি নিট রান রেটেও কিন্তু অনেকটাই পিছিয়ে গেছে নিউজিল্যান্ড দলটি। তাই তো বলাই চলে নিউজিল্যান্ডের কিন্তু সুপার 8-এর স্বপ্নটা এখানেই থেমে গিয়েছে। এরপর কিন্তু দেখতে পাচ্ছেন 4 নম্বরে পাপুয়া নিউগিনি। পাপুয়া নিউগিনি দুই ম্যাচ খেলেছে, দুই ম্যাচই হেরেছে, কোনো পয়েন্ট পায়নি পাপুয়া নিউগিনি, তাদের নিট রান রেট -0.434। পয়েন্ট টেবিলের 3 নম্বরে উগান্ডা। উগান্ডা তিনটি ম্যাচ খেলেছে, তিনটি ম্যাচের মধ্যে এক ম্যাচ জিতেছে, দুই ম্যাচ হেরেছে। এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের নিট রান রেট -4.217। তো উগান্ডা কিন্তু এবার প্রথম টি-20 ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করতেছে এবং প্রথমে অংশগ্রহণ করে তারা কিন্তু একটি ম্যাচের জয় তুলে নিয়েছে। চলুন এরপরে দেখি 2 নম্বরে রয়েছে আফগানিস্তান। আফগানিস্তান দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচই তারা জিতেছে, দুই ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4 এবং আফগানদের বর্তমান নিট রান রেট +5.225। পয়েন্ট টেবিলের 1 নম্বরে ওয়েস্ট ইন্ডিজ তিনটি ম্যাচ খেলেছে, তিনটি তারা জিতেছে, তিন ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 6, তাদের নিট রান রেট +2.596। তো গ্রুপ সি থেকে সুপার 8-এ জায়গা নিশ্চিত করেছে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দল হিসেবে সুপার 8-এ যাওয়ার জন্য লড়াইয়ে এগিয়ে রয়েছে আফগানিস্তান। কোনো কারণে যদি আফগানিস্তান সুযোগটা হাতছাড়া করে এবং আফগানরা তাদের পরবর্তী দুটি ম্যাচের মাঝে দুটিই হেরে যায় সেক্ষেত্রেই কেবল সুযোগ তৈরি হবে আপনার নিউজিল্যান্ডের হাতে। তো সেক্ষেত্রে নিউজিল্যান্ডের হাতে একটা সুযোগ বা সম্ভাবনা তৈরি হবে, অন্যথায় কোনো সুযোগ বা সম্ভাবনা নেই কিন্তু নিউজিল্যান্ডের হাতে। আফগানিস্তানের যে দুটি ম্যাচ রয়েছে দুটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জিতে গেলেও আফগানিস্তান সুপার 8-এ যাবে, একটি ম্যাচ যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয় তারপরেও আফগানিস্তান সুপার 8-এ যাবে। যদি আফগানিস্তান দুটি ম্যাচ হারে সেক্ষেত্রে নিউজিল্যান্ডের হাতে সম্ভাবনা তৈরি হবে। আর সম্ভাবনা শুধু তৈরি হলেই হবে না, নিউজিল্যান্ডকে তাদের পরবর্তী দুটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচই জিততে হবে। দুটি ম্যাচই যদি জিততে পারে এবং নিট রান রেটে সেক্ষেত্রে আফগানিস্তানের থেকে এগিয়ে থাকতে পারে তাহলেই কেবল আপনার নিউজিল্যান্ডের ক্ষেত্রে সুপার 8-এ কোয়ালিফাই করাটা সম্ভব হবে। তো যে তিনটি দলের কথা বললাম, গ্রুপ এ তে পাকিস্তান, গ্রুপ বি তে ইংল্যান্ড, গ্রুপ সি তে নিউজিল্যান্ড, তিনটি দলই কিন্তু একটা ফাটা বাঁশের চিপায় পড়ে আছে। তাদের কিন্তু সুপার 8-এ কোয়ালিফাই করাটা কিন্তু প্রায় অসম্ভব বলা চলে, প্রায় অসম্ভব। আপনারা ধরেই নেবেন যে এই তিনটি দল সুপার 8-এ কোয়ালিফাই করতে পারছে না, তারপরেও কিন্তু একটা সুযোগ সম্ভাবনা যেটা রয়েছে সেটি আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। তো কোনো দলের সুযোগ সম্ভাবনা নিয়ে আলোচনা করলে বা তুলে ধরলে সেই দলকে প্রতিনিধিত্ব করা হয় বা সেই দলের দালাল হয়ে যায় এমনটি বিষয় না। অনেকেই কিন্তু আপনারা জ্ঞানহীন ভাবে এ সকল কমেন্ট করে থাকেন। যখন পাকিস্তানের সুপার 8-এর সম্ভাবনা নিয়ে কথা বলি তখন বলেন আমরা পাকিস্তানকে সমর্থন করতেছি, যখন আফগানিস্তানকে নিয়ে কথা বলি তখন বলেন আফগানিস্তানকে নিয়ে আমরা সমর্থন করতেছি, নানান প্রশ্ন কিন্তু আপনারা করেন। এ সকল মন্তব্য, বাজে মন্তব্য কিন্তু একদম অনর্থক, কোনো অর্থই নেই এই কমেন্ট গুলো করার। কেননা আমি কিন্তু প্রতিটি ভিডিওতে প্রত্যেকটা দলেরই সুযোগ সম্ভাবনা আলাদা আলাদা ভাবে বিস্তারিত ভাবে বলে দেওয়ার চেষ্টা করি, যেখানে যে দলগুলো একটু সম্ভাবনায় এগিয়ে থাকে তাদেরকে নিয়ে বেশি আলোচনা করার চেষ্টা করি। তো এক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করে অবশ্যই কমেন্ট গুলো করবেন। চলুন এখন দেখি গ্রুপ ডি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান। তো গ্রুপ ডি তে যে 5টি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের 5 নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা 3টি ম্যাচে অংশগ্রহণ করেছে, যেখানে 2 ম্যাচ হেরেছে, এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এক ম্যাচ পরিত্যক্ত হওয়ার কারণে একমাত্র একটি পয়েন্ট অর্জন করছে শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কা তাদের নিট রান রেট -0.777।
এরপর কিন্তু 4 নম্বরে নেপাল। নেপাল 2টি ম্যাচ খেলেছে, যেখানে এক ম্যাচ হেরেছে, এক ম্যাচ পরিত্যক্ত হয়েছে। নেপাল পয়েন্ট পেয়েছে 1, তাদের নেট রান রেট -0.539। পয়েন্ট টেবিলের 3 নম্বরে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের মাঝে এক ম্যাচ জিতেছে, 2 ম্যাচে তারা হেরেছে। এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2, এবং নেদারল্যান্ডসের বর্তমান নেট রান রেট -0.408। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। বাংলাদেশ 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের মাঝে 2টি ম্যাচ জিতেছে, একটি ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4, এবং বাংলাদেশের নেট রান রেট +0.478। এরপর পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা 3 ম্যাচ খেলেছে, 3টি ম্যাচই তারা জিতেছে, 3 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 6, এবং তাদের নেট রান রেট +0.606। তো গ্রুপ ডি থেকে সুপার 8 এ জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। তো দক্ষিণ আফ্রিকা গ্রুপ ডি থেকে জায়গা নিশ্চিত করেছে। অপরদিকে বাংলাদেশও এক পা দিয়ে রেখেছে কিন্তু সুপার 8 এ, যেমনটি বলতেছিলাম। তো বাংলাদেশের সুপার 8 এ খেলার সম্ভাবনা প্রায় 80%, অপরদিকে নেদারল্যান্ডসের হাতে সম্ভাবনাটা রয়েছে 20%। তো এদিকে হিসাব নিকাশ করলে নেপালের হাতেও সম্ভাবনা রয়েছে, তবে নেপালের হাতে সম্ভাবনাটা এমনই যে আপনার দক্ষিণ আফ্রিকাকে হারাতে হবে এবং বাংলাদেশকেও হারাতে হবে। নেপালের পরবর্তী 2টি ম্যাচের মাঝে বাংলাদেশকেও হারাতে হবে, দক্ষিণ আফ্রিকাকেও হারাতে হবে, তাহলে সম্ভব আপনার নেপালের সুপার 8 এ কোয়ালিফাই করা। কোনো কারণে একটি ম্যাচ যদি হেরে যায় নেপাল, তাহলে কিন্তু অসম্ভব নেপালের সুপার 8 এ কোয়ালিফাই করা। তো এই যে হিসাব, নেপালের হিসাব করাটা কিন্তু অনর্থক হয়ে যাবে। নেপাল যে দক্ষিণ আফ্রিকাকে হারাবে এমন সিওরিটি কেউ দিতে পারবে না, বাংলাদেশের বিপক্ষেও জিতবে এমন নিশ্চয়তা কেউ দেবে না। তো এখান থেকে বাংলাদেশের 80% সম্ভাবনা, নেদারল্যান্ডসের রয়েছে 20% সম্ভাবনা। তো সব মিলিয়ে বাংলাদেশ যদি নেপালকে হারাতে পারে, বাংলাদেশ সুপার 8 এ চলে যাবে, কোনো হিসাব নিকাশ নেই সেক্ষেত্রে। কোনো কারণে বাংলাদেশের ম্যাচটা যদি নেপালের বিপক্ষে ড্রও হয় বা বৃষ্টিতে পরিত্যক্তও হয়, তারপরেও কিন্তু বাংলাদেশই যাবে আপনার সুপার 8 এ, নিশ্চিত থাকেন। একমাত্র বাংলাদেশ যদি নেপালের বিপক্ষে হারে, বাংলাদেশ যদি নেপালের বিপক্ষে হারে এবং ব্যবধানটা বড় হয়, সেক্ষেত্রেই কেবল এখানে আপনার নেদারল্যান্ডসের সুযোগ বা সম্ভাবনাটা তৈরি হবে। বাংলাদেশ যদি হেরে যায়, তাহলে বাংলাদেশের পয়েন্ট 4-4ই থাকবে। সেক্ষেত্রে নেদারল্যান্ডস যদি তাদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা জিতে যায়, তাহলে নেদারল্যান্ডসের পয়েন্ট হবে 4। আর শ্রীলঙ্কাকে যদি বড় ব্যবধানে হারাতে পারে নেদারল্যান্ডস, তাহলে তাদের নেট রান রেটের উন্নতি করতে পারবে। সেই নেট রান রেট যদি বাংলাদেশের নেট রান রেটকে অতিক্রম করতে পারে, তখনই নেদারল্যান্ডসের পক্ষে সম্ভব সুপার 8 এ কোয়ালিফাই করা। তাহলে নেদারল্যান্ডসের সুপার 8 এ যাওয়াটা কিন্তু অনেকটাই যদি কিন্তুর উপর নির্ভর করছে, কিন্তু বাংলাদেশের সুপার 8 এ যাওয়াটা কোনো যদি কিন্তুর উপর নয়। বাংলাদেশ যদি জিতে যায়, কোনো হিসাব নিকাশ নেই, কোনো সমীকরণ নেই, যে যাই বলুক কোনো সমীকরণ তখন থাকবে না। বাংলাদেশ জিতলে 6 পয়েন্ট নিয়ে সুপার 8 এ জায়গা পাবে। বাংলাদেশের ম্যাচটা ড্র হলেও বাংলাদেশ সুপার 8 এ কোয়ালিফাই করবে। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝেছেন, আপনাদেরকে নতুন করে আর কোনো কিছু বোঝানোর নেই। তাহলে আমরা 4টি গ্রুপের পয়েন্ট টেবিল দেখলাম। 4টি গ্রুপের পয়েন্ট টেবিল দেখা শেষে আমরা কিন্তু 4টি দল সুপার 8 এর জন্য পেয়েছি। এই 4টি দল হলো কিন্তু আপনার গ্রুপ এ থেকে ইন্ডিয়া, গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়া, গ্রুপ সি থেকে ওয়েস্ট ইন্ডিজ, গ্রুপ ডি থেকে দক্ষিণ আফ্রিকা। অপরদিকে গ্রুপ ডি তে বাংলাদেশ একদম সুপার 8 এ এক পা দিয়ে রেখেছে। শুধুমাত্র 17 তারিখে ম্যাচে নেপালের বিপক্ষে একটা ঘটনা ঘটালেই বাংলাদেশ সুপার 8 এ জায়গা নিশ্চিত করবে। তো অফিসিয়াল ভাবে 4টি দল সুপার 8 এ জায়গা নিশ্চিত করে ফেলেছে। অপরদিকে গ্রুপ এ থেকে সুপার 8 এ যাওয়ার জন্য বড় ভাগিদার বা অংশীদারিত্ব একটা দল হলো যুক্তরাষ্ট্র। গ্রুপ বি থেকে সুপার 8 এ যাওয়ার জন্য বড় সম্ভাবনাময় একটি দল হলো স্কটল্যান্ড। গ্রুপ সি থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার 8 এ যাওয়ার মতো পরিত্যক্ত হয় নেপাল পয়েন্ট পেয়েছে 1। বাংলাদেশ। তো যে 4টি দলের নাম এখন বললাম, এই 4টি দল যদি কোনো কারণে সুপার 8 এর টিকিটটা মিস করে, সেক্ষেত্রে কিন্তু গ্রুপ এ থেকে সুপার 8 এ যাওয়ার সম্ভাবনা থাকবে পাকিস্তানের, গ্রুপ বি থেকে সুপার 8 এ যাওয়ার সম্ভাবনা থাকবে ইংল্যান্ডের, গ্রুপ সি থেকে সুপার 8 এ যাওয়ার সম্ভাবনা থাকবে নিউজিল্যান্ডের, গ্রুপ ডি থেকে সুপার 8 এ যাওয়ার সম্ভাবনা থাকবে হলো নেদারল্যান্ডসের। তো এই কিন্তু হিসাব নিকাশ আপনাকে সম্পূর্ণ বিষয় বলে দিলাম। তো আপনাদেরকে আরেকটি বিষয় আমি ক্লিয়ার করি, সেটা হলো এর আগে একটি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে যে সুপার 8 এ গেলে কোন দল যাবে কোন গ্রুপে, যেখানে কিছু 8টা দলকে কিন্তু আগে থেকেই গ্রুপ চ্যাম্পিয়ন, গ্রুপ রানার্স আপের মর্যাদা চূড়ান্ত করে দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম, বিষয়টা একদম সঠিক। আইসিসি থেকেই কিন্তু এই নিয়মটা করে দেওয়া হয়েছে, কিন্তু আপনারা এই নিয়মটা নতুন ফেস করতেছেন, যার কারণে অনেকেই নয় বেশিরভাগই প্রায় সকলেই কমেন্টে বাজে আলোচনা করতেছেন। কিন্তু আপনারা নিয়মটা জানেন না বিধায় বাজে ভাবে আলোচনা করতেছেন। যারা বিষয়টা জেনেছেন তারাই শুধুমাত্র ভালো কমেন্ট করেছেন, আমি সকলের কমেন্ট গুলো দেখেছি। তো আপনাদের কমেন্টটা দেখে আমি নিজেই হতাশ যে আপনারা এত এমন ভাবে কমেন্ট গুলো করতেছেন যে আপনারাই ক্রিকেটের সকল কিছু বোঝেন, আমরা কিছু বুঝি না। তো আপনি সবই বোঝেন, বোঝার পরেও যে একটা সত্য মিথ্যা যাচাই করার মতন ক্ষমতা আপনার মাঝে নেই, তারপরেও যে আপনি বড় বড় কমেন্ট করতেছেন, এটি কিন্তু প্রায় অনর্থক একটা বিষয়। তো আপনারা অবশ্যই যাচাই করবেন যে ইন্ডিয়াকে A1 হিসেবে সুপার 8 এ জায়গা দেওয়ার জন্য আগে থেকে সিডিং করা হয়েছিল, পাকিস্তানকে A2 হিসাবে, গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়াকে B2 হিসাবে এবং ইংল্যান্ডকে A1 হিসেবে। এরপর কিন্তু গ্রুপ সি থেকে আপনার নিউজিল্যান্ডকে C1 এবং ওয়েস্ট ইন্ডিজকে C2, গ্রুপ ডি থেকে দক্ষিণ আফ্রিকাকে D1, শ্রীলঙ্কাকে D2। এই যে 8টা দলের
সিডিং বললাম বা সুপার 8 এর অবস্থান বললাম গ্রুপগুলোতে, এটা আগেই নির্ধারিত করে দেওয়া হয়েছে, প্রায় 3-4 মাস আগে এটি নির্ধারণ করে দেওয়া হয়েছে, কিন্তু আপনারা এই বিষয়টা জানেন না, বা বড় বড় ইউটিউবার বা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, স্পোর্টস স্পোর্টস সাংবাদিক যারা রয়েছে, স্পোর্টস জার্নালিস্ট, তারা এই বিষয় নিয়ে আলোচনা করেনি, যার কারণে আমরা শুরুতে আলোচনা করতেছি, এই জন্য আপনারা এই বিষয়টা বিশ্বাস করেননি। তো প্রায় 1 লাখেরও বেশি মানুষ এই ভিডিওটা দেখেছেন, তারপরেও এখানে বেশ কিছু বাজে কমেন্ট এসেছে। তো বিষয়টা আমাকে সত্যই আশাহত করেছে যে আপনারা বিষয়টা সত্য মিথ্যা যাচাই না করে এই কমেন্ট গুলো করেছেন। তো আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন। আমি পরবর্তীতে অবশ্যই একটা ভিডিও দেবো, এটা নিয়ে আপনাদের প্রতিবাদ স্বরূপ আমি ভিডিওটা দেবো, যে ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেল কখনো মিথ্যা বা কোনো আপনার যুক্তি নির্ভর তথ্য ছাড়া কখনো ভিডিও বানায় না। এই বিষয়টা আপনাদের সামনে আমি প্রুফ করে দেবো। তো এই ভিডিওর পরে আমি একটা ভিডিও আপলোড করব, সকল বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো, যে আমরা সব সময় সঠিক ইনফরমেশনটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। চলুন এখন দেখে নেই পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো আগামীকাল কিন্তু 14 তারিখ, 14 তারিখ শুক্রবার বা 14ই জুন শুক্রবার। তো 14 জুন শুক্রবার দিন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচের মাঝে বাংলাদেশ সময় রাত 1টায়, তো বাংলাদেশ সময় রাত 1টায় ইতিমধ্যে কিন্তু বাজে। তো এই ম্যাচটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, ইংল্যান্ড ও ওমানের মাঝে যে ম্যাচটি, এই ম্যাচটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, ইংল্যান্ড ও ওমানের মধ্যকার ম্যাচ। এরপর কিন্তু দ্বিতীয় ম্যাচ রয়েছে আফগানিস্তান ও পাপুয়া নিউগিনির মধ্যকার ম্যাচ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6টা 30 মিনিটে। এরপর দিনের তৃতীয় ম্যাচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে আয়ারল্যান্ড। তো এই ম্যাচে কিন্তু ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টা 30 মিনিটে। তো এই তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে 14 তারিখ শুক্রবারে, যার মাঝে ওমান ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যাই হোক, চলুন আমরা এখন দেখে নেই সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা। তো শুরুতেই আপনাদেরকে বলেছিলাম সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরাদের মাঝে সেরা খেলোয়াড়দের তালিকায় চলে এসেছে বাংলাদেশের 2জন ব্যাটসম্যান। তো এই সেরা 20 জনের মাঝে 20 নম্বরে অবস্থান করছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব আল হাসান 3 ম্যাচ খেলেছেন, 3 ম্যাচে রান করেছেন 75 রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রয়েছেন 20 নম্বরে। এরপর 17 নম্বরে অবস্থান করছে তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয় 3 ম্যাচে রান করেছেন 86। তো 86 রান করে 17 নম্বরে তাওহিদ হৃদয়। তো তাওহিদ হৃদয় আজকের ম্যাচে খুব একটা রান করতে পারেনি। বিগত ম্যাচগুলোতে কিন্তু তাওহিদ হৃদয় রান করেছিল, যেখানে প্রথম ম্যাচে 40, দ্বিতীয় ম্যাচে কিন্তু 37 রান করেছিল। তো আজকের ম্যাচে জ্বলে উঠতে পারেনি তাওহিদ হৃদয়। আজকের ম্যাচে ভালো কিছু করতে পারলে হয়তোবা সেরা 10 জনের মাঝেও চলে যেতে পারতো, অথবা সেরা 5 জনের মাঝেও চলে যেতে পারতো তাওহিদ হৃদয়। চলুন আমরা এখন দেখে নেই সেরা 5 জন ব্যাটসম্যানদের তালিকা। তো সেরা 5 জন ব্যাটসম্যানদের তালিকায় 5 নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান অ্যান্ড্রিস গাউস। 3 ম্যাচে রান করেছেন 102। 4 নম্বরে ইব্রাহিম জারদান আফগানিস্তানের ব্যাটসম্যান, 2 ম্যাচে রান করেছেন 114। এরপর 3 নম্বরে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। ডেভিড ওয়ার্নার 3 ম্যাচে রান করেছেন 115। 2 নম্বরে অ্যারন জন্স যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান, 3 ম্যাচে রান করেছেন 141। 1 নম্বরে রহমানুল্লাহ গুরবাস আফগানিস্তানের ব্যাটসম্যান, 2 ম্যাচে রান করেছেন 156। তো 156 রান করে সেই শুরু থেকে এখন পর্যন্ত 1 নম্বরে রহমানুল্লাহ গুরবাস। চলুন এখন আমরা দেখে নেই সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা। তো সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় বাংলাদেশের ব্যাটসম্যানদের মাঝে বাংলাদেশের বোলারদের মাঝে 3 জন বোলার রয়েছেন 25 জন, সেরা 25 জনের মাঝে। সেখানে 25 নম্বরে অবস্থান করছেন তানজিম হাসান সাকিব। তানজিম হাসান সাকিব বা জুনিয়র সাকিব 3 ম্যাচে উইকেট পেয়েছেন 5টি। এরপর কিন্তু তালিকার 13 নম্বরে চলে এসেছেন তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ 3 ম্যাচে উইকেট পেয়েছেন 6টি। এরপর কিন্তু তালিকার 8 নম্বরে চলে এসেছেন রিশাদ হোসাইন, বাংলাদেশের তরুণ লেগ স্পিনার অলরাউন্ডার রিশাদ হোসাইন। তিনি কিন্তু 3 ম্যাচে উইকেট পেয়েছেন 7টি, যেখানে আজকের ম্যাচে কিন্তু তিনটি উইকেট পেয়েছেন রিশাদ হোসাইন। গত ম্যাচে একটি, এর আগে শুরুর ম্যাচে 3টি উইকেট পেয়েছিলেন। সব মিলিয়ে 7টি উইকেট নিয়ে রিশাদ হোসাইন রয়েছেন 8 নম্বর অবস্থানে। এছাড়াও কিন্তু 7 নম্বরে হার্দিক পান্ডিয়া 3 ম্যাচে 7 উইকেট পেয়েছেন। 6 নম্বরে আরশিদীপ সিং 3 ম্যাচে উইকেট পেয়েছেন 7টি। এরপর 5 নম্বরে সেরা বোলারদের তালিকায় 5 নম্বরে অবস্থান করছে আখিল হোসাইন, ওয়েস্ট ইন্ডিজের বোলার, 3 ম্যাচে উইকেট পেয়েছেন 7টি। এরপর 4 নম্বরে অবস্থান করছে অ্যান্ড্রিচ নরকিয়া। 3 ম্যাচে উইকেট পেয়েছেন 8টি, তিনি দক্ষিণ আফ্রিকার পেস বোলার। এরপর 3 নম্বরে আলজারি জোসেফ, ওয়েস্ট ইন্ডিজের পেস বোলার আলজারি এল জোসেফ, 3 ম্যাচে উইকেট পেয়েছেন 8টি। এরপর 2 নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়ার স্পিন বোলার অ্যাডাম জাম্পা। 3 ম্যাচে উইকেট পেয়েছেন 8টি। তালিকার 1 নম্বরে ফজল হক ফারুকি, আফগানিস্তানের পেস বোলার, 2 ম্যাচে উইকেট পেয়েছেন 9টি। তো 9টি উইকেট নিয়ে এখন পর্যন্ত সেই শুরু থেকে 1 নম্বরে ফজল হক ফারুকি। তো ব্যাটসম্যানদের তালিকাতেও এবং বোলারদের তালিকাতেও সেরা অবস্থানে আফগানিস্তানের খেলোয়াড়রা। তো যেহেতু সেরাদের মাঝে বাংলাদেশের খেলোয়াড়রা ঢুকেছে এবং সুপার 8-এও জায়গা পেতে চলেছে বাংলাদেশ, সেক্ষেত্রে বাংলাদেশের খেলোয়াড়রা এই আফগানিস্তানের খেলোয়াড়দের মাঝে প্রতিনিধিত্ব করবে আশা করতেছি, সেরাদের মাঝেই থাকবে আশা করা যায়।
তো এই ছিল কিন্তু আপনার 27তম ম্যাচ শেষে টি-20 ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট, যেটি আপনাদেরকে জেনে দেওয়ার চেষ্টা করলাম। 4টি গ্রুপেরই সকল দলের সুযোগ সম্ভাবনা, কার কতটুকু, কোন কোন দল জায়গা নিশ্চিত করেছে, সকল বিষয় নিয়ে আলোচনা করেছি। এছাড়াও পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আশ্বস্ত করেছি যে পরবর্তী ভিডিওতে সুপার 8 এর সকল নিয়ম কানুন নিয়ে আলোচনা করব। এর আগে সুপার 8 এর নিয়ম কানুন নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে কিন্তু বিতর্কের সম্মুখীন হয়েছি আমি আপনাদেরকে নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা করেছি, তারপরেও আপনারা বোঝেন নাই। তো ওই বিষয়টা নিয়ে আবারও আপনাদের সামনে আলোচনা করব, যেখানে প্রুফ দেখাবো, আপনাদেরকে প্রমাণ দেখাবো। আমি ওই ভিডিওতে প্রমাণ দেখানোর সুযোগ হয়নি, প্রায় 20 মিনিট আলোচনা করেছি। তো একটা ভুয়া নিউজ নিয়ে কখনো কেউ 20 মিনিট আলোচনা করতে পারে, এমন একটা প্রশ্ন আপনাদের সামনে থাকলো, যে একটা ভুল নিউজ, ভুল তথ্য নিয়ে কেউ কখনো 20 মিনিট আলোচনা করতে পারে? আমি তো 20 সেকেন্ডও আলোচনা করতে পারবো না। একটা ভুয়া নিউজ নিয়ে 20 সেকেন্ডও আলোচনা করার মতন সক্ষমতা আমার মাঝে নেই, সে কথাগুলোই আমার মুখে আসবে না। তো সেখানে আপনারা এমন কমেন্ট কিভাবে করেন, আমার মাথাতেই আসে না। তো যাই হোক, আমি প্রমাণ দেবো আপনাদেরকে, ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেল অথেন্টিক নিউজ করে থাকে, এটি আপনাদেরকে আমি প্রমাণ দেবো। তো পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। তো আপনারা যারা বাজে কমেন্ট করেছিলেন আগের ভিডিওতে, অবশ্যই আপনাদের অনুরোধ রইল পরের ভিডিওটা দেখবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। শেষ মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেই, আপনারা যদি কাস্টমাইজড ডিজাইনের জার্সি বানাতে চান, সেখানে জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বার, স্পন্সর লোগো সহ যদি জার্সি বানিয়ে নিতে চান, যোগাযোগ করবেন জার্সি ভরিউতে। শুধুমাত্র জার্সি বানায় না, জার্সি ভরিউ টি শার্ট, র্যাক ডে বা আপনার ট্যুর পার্টি বা ইভেন্ট, যে কোনো ইভেন্টের জন্য আপনারা জার্সি বা টি শার্ট বানিয়ে নিতে পারবেন জার্সি ভরিউ থেকে। এছাড়াও মাথার টুপি বা ক্যাপ, ট্রাউজার, শর্ট প্যান্ট, সকল কিছু আপনি কাস্টমাইজ ডিজাইনে বানিয়ে নিতে পারবেন জার্সি ফর ইউ থেকে। জার্সি ফর ইউ এর অফিসিয়াল ঠিকানা রনি মার্কেট, কামরাঙ্গীচর, ঢাকা 1211। আপনারা তাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে বা সরাসরি কল করেও যোগাযোগ করতে পারেন, অথবা তাদের ফ্যাক্টরিতে গিয়েও কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন। শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক্সে জার্সি প্রস্তুত করে দেবে জার্সি ফর ইউ। অর্ডার কনফার্মের 3 থেকে 4 দিনের মাঝে কুরিয়ার যোগে আপনার হাতে পৌঁছে যাবে পছন্দের জার্সিটি। সেই সাথে সর্বনিম্ন 10 পিস থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 পিস পর্যন্ত জার্সি অর্ডার করতে পারবেন জার্সি ফর ইউতে। কাস্টমাইজ ডিজাইনের জার্সি প্রস্তুতের প্রতিষ্ঠান হিসেবে আপনার পছন্দের তালিকায় 1 নম্বরে রাখতে পারেন জার্সি ফর ইউকে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।